হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো ই-রিটার্ন কিভাবে সাবমিট করতে হয়। ই-রিটার্ন সাবমিট করার জন্য যে তথ্যগুলো দরকার সেগুলো আপনাকে নিয়ে বসতে হবে। যেমন আমি এখানে একটা এক্সেল শিট রাখছি, পুরো ক্যালকুলেশনটা এখানে হয়ে গেছে। তারপরে আমি সিস্টেমে আপডেট দিব। কারণ আপনার যদি এরকম একটা এক্সেল শিট থাকে, আপনার ইনফরমেশনগুলো যদি দেওয়া হয়, তাহলে দেখা যায় এখান থেকে তথ্যগুলো আপনি খুব সহজে নিতে পারবেন। যেমন এখানে যখন আমি গ্রস স্যালারি মান্থলি দিছি, দেখা যায় অটোমেটেড শিটটার কারণে ক্যালকুলেশন হয়ে গেছে। এখান থেকে আপনি ইজিলি ডাটাগুলো নিতে পারবেন। যেমন উনি হচ্ছে ৯ মাস চাকরি করছে, ৫০,০০০ টাকা করে স্যালারি। ৯ মাস দিয়ে গুণ দেওয়ার পর বেসিক স্যালারি, হাউস রেন্ট কত, এই সবগুলা জিনিস সিস্টেমে ক্যালকুলেশন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা দেখলাম উনার মোট স্যালারি ৪,৫০,০০০ টাকা, এক্সাম্পশন আছে হচ্ছে ১,৫০,০০০ টাকা, ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ৩,০০,০০০ টাকা। তারপর ওনার কোনো ইনভেস্টমেন্ট নাই। সেই সাথে হচ্ছে ইনভেস্টমেন্ট না থাকার কারণে কোনো রিবেট পাবে না। ট্যাক্সগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটাও ক্যালকুলেশন হয়ে গেছে। দেখা যাচ্ছে উনার ৩,০০,০০০ টাকা ট্যাক্সেবল ইনকাম, এর জন্য কোনো ট্যাক্স আসে নাই। তারপর হচ্ছে এই যে ইনফরমেশনগুলো এখানে বসাইছি, সেই ইনফরমেশনগুলো আপনারা কোথায় পাবেন? সেটা হচ্ছে স্যালারি সার্টিফিকেট থেকে পাবেন। স্যালারি সার্টিফিকেটের মোটামুটি এরকম একটা ফরম্যাট থাকে, যেখানে বেসিক স্যালারি, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স সবগুলা জিনিস হচ্ছে একটা ডিটেইলস ব্রেকডাউন করে দেখানো হয়। এখানেও আমরা এটা দেখালাম যে স্যালারি কত, হাউস রেন্ট অ্যালাওয়েন্স কত, মেডিকেল অ্যালাওয়েন্স কত, সবগুলা মিলিয়ে ৪.৫ লাখ টাকা হচ্ছে স্যালারি। এই জিনিসটা করার পর হচ্ছে আমাদের কাজ, প্রথমে আমরা ই-রিটার্ন ওয়েবসাইটে যাব। ই-রিটার্ন ওয়েবসাইটে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার টিন, পাসওয়ার্ড, ক্যাপচা এই জিনিসগুলো যখন দিবেন তাহলে সেখানে লগইন করতে পারবেন। লগইন করার পর আপনার কাজ হচ্ছে এই ডাটাগুলো ইম্পোর্ট দেওয়া। যখন আমরা রেগুলার রিটার্নে ক্লিক করব, তখন দেখা যাচ্ছে এই বেসিক ইনফরমেশনগুলো আমাদের সামনে আসবে। সেক্ষেত্রে এখন সবাইকে হচ্ছে সেলফে রিটার্ন সাবমিট করতে হয়। সেলফ জিনিসটা আসলে কি? অর্থাৎ আপনি যে রিটার্নটা সাবমিট করতেছেন, আপনার আয়, ব্যয়, সম্পদ, দায় সবগুলো সঠিকভাবে আপনি দিয়ে সাবমিট করতেছেন। এটার সকল লায়াবিলিটি হচ্ছে আপনার, অন্য কেউ না। এটাকে বলে সেলফ। এটা সকল যে ট্যাক্স দেয় উনি হচ্ছে সব আয়, ব্যয়, দায়, সম্পদ হিসাব করে ট্যাক্স অফিসকে দিবে। ট্যাক্স অফিস যদি মনে করে এই হিসাবগুলোতে কোনো ভুল আছে, সেক্ষেত্রে উনারা হচ্ছে নিজেদের মতো করে অ্যাসেসমেন্ট করে আপনাকে একটা নোটিশ দিয়ে জানাবে যে আপনার এই জায়গার মধ্যে সমস্যা আছে, এটাকে আপনি সংশোধন করেন, অথবা এই পরিমাণ ট্যাক্স কম দিয়েছেন, এই ট্যাক্স দিয়ে আবার রিটার্ন সাবমিট করেন। এটা খেয়াল রাখতে হবে, সংশোধিত রিটার্ন হচ্ছে রিটার্ন সাবমিটের ৬ মাসের মধ্যে করা যায়। এর বেশি হলে আর করা যাবে না। তখন হচ্ছে পরবর্তীতে অ্যাসেসমেন্ট হলে ওইরকম করে স্টেপে যেতে হবে। এই রিটার্নটার হচ্ছে ইনকাম ইয়ার ২৩-২৪। এখানে আমরা প্রথমেই ২ টা জিনিসের ইয়েস বা নো দিতে হবে। সেটা হচ্ছে উনার ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। উনার অবশ্যই ট্যাক্সেবল ইনকাম আছে, সেক্ষেত্রে আমি ইয়েস দিলাম। এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স। ট্যাক্স দিতে হবে না এরকম ইনকাম আছে কিনা? নাই। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, উনি যেহেতু বাংলাদেশী সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে অবশ্যই রেসিডেন্ট দিতে হবে। এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেডস অফ ইনকাম। আপনার আইটি যে রিটার্নটা আছে আইটি ২০২৩ এর, এখানে হচ্ছে ১০ টা হেডের মধ্যে ইনকাম হতে পারে। এই ১০ টা হেডের মধ্যে যদি ইনকাম যেটা যার জন্য প্রযোজ্য এটা দিতে হবে। যেমন এই রিটার্নটার জন্য শুধু ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টটা হচ্ছে প্রযোজ্য। তাই আমি এটাতে টিক চিহ্ন দিয়ে রাখছি। আপনার যদি রেন্টের উপর ইনকাম থাকে সেটাতেও টিক চিহ্ন দিতে হবে। যদি আপনার এগ্রিকালচারে থাকে সেটাও দিতে হবে। বিজনেস থাকলে বিজনেস, সবগুলা জিনিস। আর এখানে হচ্ছে এনি ইনকাম ফ্রম ফলোইং সোর্সেস, অর্থাৎ ফার্ম থেকে, পার্টনার অফ অ্যাসোসিয়েশন থেকে, এইসব সোর্স থেকে যদি আপনার কোনো ইনকাম থাকে সেটাও আপনি টিক চিহ্ন দিবেন। তারপর সেভ এন্ড কন্টিনিউতে দিবেন। এটা দেওয়ার পর এখানে কিছু বেসিক ইনফরমেশন আসবে, এটা গুরুত্বপূর্ণ। আপনি যে বাস করেন অথবা থাকেন এটা কোন এরিয়াতে পড়ে। এখানে বলছে লোকেশন অফ দ্য মেইন সোর্স অফ ইনকাম। আপনার এটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি কোথায় থাকেন এটা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে ইনকামটা করতেছেন এইটা আসলে কোন জায়গার, এর উপর ভিত্তি করে আপনার মিনিমাম ট্যাক্স হবে। আপনি যদি ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে থাকেন সেই ক্ষেত্রে আপনার ৫,০০০ টাকা মিনিমাম ট্যাক্স আসবে যদি ট্যাক্স হয়। আর যদি চট্টগ্রামের বাইরে থাকেন, অর্থাৎ চট্টগ্রামের ভিতরে সিটি কর্পোরেশন থাকলে এটাও ৫,০০০। অন্যান্য সিটি কর্পোরেশনের ভিতরে থাকলে সেটা হচ্ছে আপনাকে দিতে হবে ৪,০০০। আর সিটি কর্পোরেশনের বাইরে হচ্ছে ৩,০০০ টাকা মিনিমাম ট্যাক্স আসে।
তাহলে আপনি যে সিটি কর্পোরেশন এলাকায় থাকেন বা কোথায় থাকেন এটা অবশ্যই এখান থেকে সিলেকশন করে দিবেন। এখানে তারপর আছে যে ওয়ার ওয়ান্টেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার্স। এই ৩ টা ক্যাটেগরি রাখছে এই কারণে আপনি যখন এটাতে টিক চিহ্ন দিবেন সেটা হচ্ছে আপনার ১ম ইনকাম যে আসবে সেটার থেকে ৳৫,০০,০০০ হচ্ছে এক্সাম্পটেড হয়ে যাবে। তারপর হচ্ছে যদি আপনি ডিসএবিলিটি থাকে অর্থাৎ ফিজিক্যাল চ্যালেঞ্জ পারসন থাকে এটাতে ক্লিক দিলে ৳৪,৭৫,০০০ হচ্ছে শুরুতে ট্যাক্স দিতে হবে না। অথবা আপনি যদি কোনো ক্লেম বেনিফিট অ্যাজ প্যারেন্ট, লিগ্যাল গার্ডিয়ান অর্থাৎ এইগুলোতে যখন আপনি ক্লিক করবেন একটা বেনিফিট পাবেন। যেহেতু উনার জন্য এগুলো প্রযোজ্য নয় তাই কোনটাই টিক চিহ্ন দেই নাই। এখানে বলছে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের জন্য কোনো রিবেট আছে কিনা? উনার কোনো ইনভেস্টমেন্ট নাই এই ইনকাম ইয়ারে তাই এটাকে নো দিয়ে রাখছি। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি। উনি আসলে কোনো ডিরেক্টরও নাই এইজন্য এটা নো। এখন আসি আইটি 10B রিকোয়ারমেন্ট। এইটা হচ্ছে আইটি 10B সবার জন্য সাবমিট করার দরকার নাই। যাদের হচ্ছে গ্রস ওয়েলথ ৳৫০,০০,০০০ উপরে অথবা তার একটা মোটর গাড়ি আছে অথবা সিটি কর্পোরেশনের মধ্যে বা ৮,০০০ স্কোয়ার ফিটের উপরে হচ্ছে বাসা আছে অথবা হাউস প্রপার্টি থাকলে এই আইটি 10B টা হচ্ছে কম্পালসারি। উনার এইসব কোনটাই নেই। তারপরেও যদি উনি চায় যে এটা সাবমিট করব তাহলে ইয়েস দিতে হবে। আমি ইয়েস দিছি। এটা সাবমিট করার পর এখন হচ্ছে আমি ইনকামটা দেখাচ্ছি এই হেডে ইনকাম। তাহলে ইনকামটা যেহেতু শুরুতেই বলা হচ্ছে উনার শুধু এমপ্লয়মেন্ট থেকে ইনকাম আছে সেটা শুরুতে এখানে সিলেকশন দিতে হবে। উনি কি সরকারি চাকরিজীবী না বেসরকারি চাকরিজীবী সেটা। তাহলে উনি যেহেতু বেসরকারি চাকরিজীবী আমি এটাকে সিলেকশনে রাখলাম। তারপর উনি কোথায় জব করেন সেটাও দিলাম, ডেজিগনেশন কি এটাও দিতে হবে। তারপর আসতেছে এই যে বেসিক ইনফরমেশন দেওয়ার পর উনার যে ইনকামটা আসতেছে কিভাবে। বেসিক স্যালারি, হাউস হোল্ড অ্যালাউন্স এগুলো আমি আগেই এক্সেল শিটে করে রাখছি। জাস্ট এক্সেল শিটটা ওখান থেকে আপনি কপি পেস্ট করে দিবেন, সুন্দর করে সেটা হয়ে যাবে। হাউস রেন্ট অ্যালাউন্স আছে, মেডিকেল অ্যালাউন্স সবগুলো এখানে ইনপুট দিয়ে আমি এই পাশে নন ক্যাশ বেনিফিট কোনটাই নাই, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন নাই, তারপরে অ্যাকোমোডেশনের যে কনসেশনাল রেট এটাও নাই, ভেহিকল বেনিফিটও নাই। তাই হচ্ছে আমি এখানে সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। এইটা দেওয়ার পর এখানে হচ্ছে আসছে আইটি 10BB। আইটি 10BB এটা হচ্ছে জীবনযাত্রার ব্যয় অর্থাৎ আপনার সারা বছর ধরে কোন খাতে কত টাকা খরচ করছেন এই জিনিসগুলো হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। এর জন্য যে খাতে খরচগুলো হতে পারে তার একটা ব্রেকডাউন এখানে দেওয়া আছে। যেমন এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং, আদার এসেনশিয়াল এখানে যতটুকু আপনার হিসাবে আসে সেটা আপনি দিয়ে দিবেন। অ্যাকোমোডেশন এক্সপেন্স কত যেটা আসে দিয়ে দিবেন। তারপর যদি আপনার গাড়ির কোনো ব্যাপার থাকে ড্রাইভার স্যালারি, ফুয়েল, আদার ট্রান্সপোর্ট সবগুলো জিনিস এখানে দিয়ে দিতে হবে। হাউসহোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স অর্থাৎ ইলেকট্রিসিটি, গ্যাস, ফোন, ইন্টারনেট যে খাতে আপনার খরচ আছে সবগুলো জিনিস হচ্ছে আপনি এখানে উল্লেখ করে দিবেন। শিক্ষার খাতে কোনো খরচ থাকলে ফেস্টিভাল যেকোনোটাই আপনার এটা ইজি বোঝার জন্য এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ট্যাক্স চার্জেস এক্সেট্রা পেইড ডিউরিং দ্য 1 জুলাই টু 30 জুন 2024 অর্থাৎ গত বছরে কোনো ট্যাক্স যদি দিয়ে থাকেন কত টাকা দিচ্ছেন, পেমেন্ট অফ ট্যাক্স এর সোর্সে কত টাকা দিচ্ছেন অথবা সারচার্জ কত টাকা এই সবগুলো জিনিস এখানে দিতে হবে। অর্থাৎ একটা ইনকাম ইয়ারে ট্যাক্স ক্যালকুলেশন হয় পরবর্তী ইনকাম ইয়ারে গিয়ে। সেই কারণে আগের বছরে যদি কোনো পেমেন্ট হয় সেটাও কিন্তু খরচ হিসাবে পরের ইনকাম ইয়ারে চলে আসে। অথবা আরো কিছু জিনিস আছে যেমন ইন্টারেস্ট পেমেন্ট ফর পার্সোনাল লোন যদি থাকে, এনভায়রনমেন্টাল সারচার্জ এই জিনিসগুলো থাকলে অবশ্যই আপনাকে একটা করে উল্লেখ করতে হবে। আমার যেগুলো ছিল এগুলো আমি এখানে বসাইছি। দেখলাম টোটাল ৳৩,৬৭,০০০ হচ্ছে উনার এক্সপেন্স আসতেছে। এগুলো আমি সেভ করলাম। করে এখন আমাকে নিয়ে গেছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। এটা আইটি 10B এটা অনেক গুরুত্বপূর্ণ। যারা হাই প্রোফাইল মানুষ আছেন যেমন বিজনেসম্যান অথবা বড় চাকরিজীবী ওনাদের জন্য এটা বিভিন্ন ক্ষেত্রে দরকার হয়। হয়তো ভিসার জন্য বা এক্সটার্নাল রিপোর্টিং এর জন্য খুব বেশি দরকার হয়। তাই এটা কি হচ্ছে আপনার ট্যাক্স ফাইলে যেরকম হয় অন্যান্য জায়গায় সেম ভাবে ব্যবহার করতে হবে। এটার হচ্ছে ২ টা পার্ট। একটা হচ্ছে অ্যাসেট আরেকটা হচ্ছে লায়াবিলিটিস। অ্যাসেট এবং লায়াবিলিটিস অবশ্যই মিলতে হবে। যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট অথবা অ্যাকাউন্টিং সম্বন্ধে আইডিয়া আছে তারা জানে প্রতিটা অ্যাসেট সমান লায়াবিলিটিস না হলে সেটা হিসাবটা ঠিক হয় না। এখানে অ্যাসেট সোর্সের গুলো যদি আমি এটাকে দেখাই সেক্ষেত্রে কি হইতে পারে বিজনেস ক্যাপিটাল আছে, নন এগ্রিকালচারাল প্রপার্টি আছে,
এগ্রিকালচার প্রপার্টি, ফিন্যান্সিয়াল অ্যাসেট, তারপর হচ্ছে মোটর কার, বিভিন্ন ধরনের অ্যাসেট আছে। আপনার যেটাই থাকবে টিক চিহ্ন দিবেন। এটা এরকম করে যেমন গোল্ড, ডায়মন্ড, জেম এর মতো একটা সিলেকশনে চলে আসবে। যেমন উনার শুধু গোল্ডে আছে, আমি এটাকে গোল্ডকে সিলেকশন করলাম। দেখাইলাম উনার হচ্ছে আপনি এখানে গোল্ডটা কিভাবে পাইছে, গিফটে পাইছে, কত বড়ি, 3 বড়ি, ইউনিট বড়িতে দিলাম। এটা আমি একটা আনুমানিক মূল্য 3 লাখ টাকা দেখাইলাম। যেহেতু উনার এটা প্রথম রিটার্ন, সেক্ষেত্রে গোল্ডের দাম রিসেন্টলি অনেক বেশি বেড়ে গেছে। আগে এত বেশি ছিল না, সেটা একটা ব্যাপার মাথায় রাখতে হবে। তারপর ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম যদি থাকে, সবার ঘরে, ঘরে এটা আছে কম বেশি। তাই এটাকে একটা বেলো দিয়ে রাখছি। 2 লাখ টাকার মতো উনার আছে, সেটা দিলাম। তারপর আদার অ্যাসেট অফ সিগনিফিক্যান্ট ভ্যালু, অন্যান্য কোনো সোর্সে যদি অ্যাসেট থাকে সেটা দেখাইতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ক্যাশ অ্যান্ড হচ্ছে ব্যাংক ব্যালেন্স, এটা সবাই থাকবে। কম বেশি ক্যাশে টাকা থাকবে না এরকম হতেই পারে না। তাহলে আমরা এই জিনিসটা যদি আমি এখানে না বসাই, তারপর কি হয় আমি এটা দেখাচ্ছি। আমরা যখন এই যে অংশটা শুরু থেকে অর্থাৎ অ্যাসেটটা গিয়ে এখানে শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর এখন হচ্ছে এই অ্যাসেটের এগেইনস্টে আমার কোনো লায়াবিলিটিস আছে কিনা। আমার এই যে বোরোইং ফ্রম ব্যাংক থেকে কোনো টাকা নিচ্ছে কিনা, আনসিকিউর লোন আছে কিনা, কোনোটাই ওনার কাছে নাই। তাই আমরা এটা কোনো ফিল আপ করলাম না। এখন চলে যাব হচ্ছে আদার্স আউটফ্লো, মানে টাকা যেগুলো আসছে উনি কিভাবে খরচ করছে। এখানে একটা সবচেয়ে বড় হচ্ছে আইটি10 বিবি থেকে 3,67,000 টাকা আসছে। এটা ওনার জীবনযাত্রার যে খরচ দেওয়া হয়েছে এইটা। এখন এই টাকা খরচ হইছে, উনি যত টাকা ইনকাম করছে তার থেকে এত টাকা চলে গেছে এই বছর। এই যে এখন হচ্ছে সোর্স অফ ফান্ড, এখন টাকাটার উৎস কি? উনার রিটার্নে দেখা গেছে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 3 লাখ টাকা। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম হচ্ছে 1,50,000 টাকা, 4.5 লাখ টাকা টোটাল ইনকাম। এই ক্ষেত্রে উনার আরো কিছু রিসিপ্ট ছিল, সেটা হচ্ছে পাস্ট সেভিং থেকে কিছু টাকা আসছে। অর্থাৎ যেহেতু এটা উনার প্রথমবার রিটার্ন, আগের থেকে কিছু টাকা ছিল 4 লাখ টাকা। গোল্ড গিফট পাইছে, কারণ গোল্ডের ভ্যালু আমরা এখানে 3 লাখ টাকা দেখাইছি। এটা আসলে আমার ওনার নিজের টাকা দিয়ে কিনা না, গিফট হিসাবে দেখানো হয়েছে। সেই হিসাবে গিফটেরও একটা আনুমানিক ভ্যালু দেখানো হয়েছে, কিভাবে পাওয়া গেছে এইটাও ডিটেলস দেওয়া হয়েছে। এইখানে একটা গুরুত্বপূর্ণ, যদি গত বছর উনি রিটার্ন সাবমিট করতো, ওইটার হচ্ছে নেট ওয়েলথ ভ্যালু লাস্ট ডেট অফ ইনকাম ইয়ার, প্রিভিয়াস ইনকাম ইয়ারে এটা এখানে বসাই দিত। ওনার এটা নাই, যদি আপনাদের থাকে অবশ্যই বসাবেন। এইটা হচ্ছে এখন সামারি। আমি দেখতে পাচ্ছি গ্রস ওয়েলথ হচ্ছে 5 লাখ টাকা, সেই সাথে নেট ওয়েলথ হচ্ছে 5 লাখ টাকা, কারণ যেহেতু লাইবিলিটিস নাই তাই নেট ওয়েলথ আর গ্রস ওয়েলথ সেম। চেঞ্জ ইন নেট ইনকাম, এবছর দেখা যায় ওনার হচ্ছে 5 লাখ টাকা বাড়ছে। আদার ফান্ড আউটফ্লো ডিউরিং দ্য ইয়ারে, টাকা চলে গেছে যেটা, সেটা হচ্ছে উনি জমি জামা কিনে নাই এরকম না, ওনার হচ্ছে জীবনযাত্রার ব্যয়ের জন্য 3,67,000 টাকা চলে গেছে। ফান্ড টোটাল ফান্ড আউটফ্লো, টোটাল হচ্ছে চলে গেছে হচ্ছে 8,67,000 টাকা, কিন্তু সোর্স অফ ফান্ড ছিল 11,50,000 টাকা। এখন দেখা যায় হচ্ছে ডিফারেন্স, যারা রিটার্ন সাবমিট করতে যায় অনলাইনে, এরা সবচেয়ে বেশি সমস্যা ফেস করে এই ডিফারেন্সটা। 2,83,000 টাকা ডিফারেন্স। তার মানে কি, আমার যত টাকা ফান্ড পাইছি 11,50,000 টাকা, কিন্তু এই টাকাগুলো অ্যাসেটে আছে অথবা আমার কাছে ক্যাশ আছে, সবগুলো মিলাই দেখা যাচ্ছে এই টাকাটা শর্ট, এই টাকাটা আমার কাছে মিলতেছে না। এইটা হচ্ছে ব্যালেন্স অবশ্যই জিরো হইতে হবে। এটা তখনই জিরো হবে, আমরা এখানে দেখলাম ক্যাশ ইনটা দেখাই নাই, হাতে কত আছে, এটা ওই পরিমাণ টাকা ওনার হাতে আছে, এটা আমরা একটা বসায় দিলাম। বসায় দিলে দেখা যায় এই যে ব্যালেন্সটা আছে এটা হচ্ছে জিরো হয়ে যাবে। এখন আমরা পরবর্তী পেজে যাব, সেটা হচ্ছে সামারি হিসাবে ট্যাক্স এন্ড পেমেন্ট, ওনার ট্যাক্স আসছে কিনা। দেখা যাচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে মাত্র 3 লাখ টাকা আছে, তারপর ট্যাক্স এক্সাম্পটেড আছে 1,50,000 টাকা। আর এই কারণে হচ্ছে ওনার কোনো ট্যাক্স আসে নাই। ট্যাক্স কম্পিটিশন দেখা যায়, গ্রস ট্যাক্স, বিফোর ট্যাক্স রিবেট, এগুলো কোনোটাই আসছে না, সবকিছু জিরো। ট্যাক্স রিবেট আসতেছে, কোনো কিছু নাই, যেহেতু ইনভেস্টমেন্টই নাই। সবগুলো মিলে দেখেছে টোটাল অ্যামাউন্ট পেয়েবল 0 টাকা, তার মানে ওনার কোনো ট্যাক্স দিতে হবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স, আদার রেগুলার ট্যাক্স। অর্থাৎ যদি কোনো প্রকার ট্যাক্স উনি আগে পে করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা ইয়েস দিতে হবে। দিলে দেখা যায় ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। এটা যখন ইয়েস দিবে তখন এই অপশনটা আসবে। এটা যখন ক্লিক করা হবে তখন দেখা যাচ্ছে ওইরকম করে একটা ইন্টারফেস আসবে। এখানে দেওয়া থাকবে যে আপনার সোর্স কিভাবে আছে, সবগুলা জিনিস ডিটেইলস দেওয়া থাকবে। যেহেতু উনার কোনোটাই নাই, আমরা রিটার্নে চলে গেলাম। রিটার্নে গিয়ে তারপর হচ্ছে আমরা দেখি ওনার পুরো রিটার্নটার একটা
কি অবস্থা দাঁড়াইছে সেটা আমরা একটা দেখতে পারবো। যখন একটা আমরা রিটার্নের একটা সামারিতে চলে গেলাম। সামারিতে চলে যাওয়ার পর এটা একটা পুরো রিটার্নের যতগুলো পেজ আছে তার একটা ওভারভিউ। এখানে দেখা যায় ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটার পুরো জিনিসটা কত টাকা স্যালারি পাইছে, ট্যাক্সেবল এটা দেওয়া আছে। কারণ এখানে ১০ টা সোর্সের ইনকাম আছে। উনার মাত্র একটা সোর্সের ইনকাম যেটা এটা এখানে দেখানো হইছে। ট্যাক্স কম্পিটিশন উনার কোনো ট্যাক্সই আসে নাই যেহেতু ট্যাক্সেবল ইনকাম না। তারপর হচ্ছে কোনো ডিডাকশন আছে কিনা, পার্টিকুলার ট্যাক্স পেমেন্ট কোনো ট্যাক্স আসে নাই। কিন্তু ট্যাক্স এক্সাম্পটেড এর একটা ব্যাপার আছে স্যালারি থেকে ১,৫০,০০০ টাকা সেটাও এখানে দেখানো হইছে। তারপর এখানে হচ্ছে একটা স্যালারিটা কিভাবে আসছে তার একটা ব্রেকডাউন। শিডিউল এ ১ এর এ এবং বি আছে। এ হচ্ছে যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য প্রযোজ্য, বি টা হচ্ছে প্রাইভেট এমপ্লয়িদের জন্য প্রযোজ্য। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছিলাম এইটা হচ্ছে বি। বেসিক স্যালারি, অ্যালাওয়ান্স সবগুলা জিনিস হচ্ছে এখানে চলে আসছে। টোটাল কত টাকা রিসিভ সবগুলা জিনিস। তারপর হচ্ছে ট্যাক্স ক্রেডিট, উনি কোনো ট্যাক্স ক্রেডিট নেয় নাই অর্থাৎ ইনভেস্টমেন্ট নাই, তার জন্য এগুলোতে কোনো কিছু দিতে হয় নাই। তারপর হচ্ছে এখানে লাইফস্টাইল এক্সপেন্স, লাইফস্টাইলের ক্ষেত্রে যা দিছিলাম আমরা আগে এই সবগুলো জিনিস ৩,৬৭,০০০ টাকা এখানে চলে আসছে। তারপর আইটি 10B যেটাতে আমরা কথা বলতে হয় কারণ সবচেয়ে ঝামেলা ফেস করতে হবে এটাতেই। টোটাল ইনকাম শোন রিটার্নের ক্ষেত্রে যে গেছে রিটার্নের ইনকাম ট্যাক্সেবল ইনকাম ছিল ৩ লাখ, এক্সাম্পটেড ছিল ১,৫০,০০০ আর গিফট হিসেবে পাওয়া হয়েছে হচ্ছে ৭ লাখ। এই সব মিলে ওনার ফান্ড ছিল হচ্ছে ১১,৫০,০০০ টাকা। এই ১১,৫০,০০০ টাকার মধ্যে থেকে ৩,৬৭,০০০ টাকা হচ্ছে ওনার এই বছর খরচ হইছে। মানে সারা বছরের খরচ হচ্ছে এটা। তারপর উনার কাছে টাকা রয়ে গেছে হচ্ছে শুধু এটা টাকা না অ্যাসেট ভ্যালু যেটাকে বলা হয় ৩,৬৭,৮৩,০০০ টাকা রয়ে গেছে। এইটা হচ্ছে গ্রস ওয়েলথ টোটাল ৩,৮৩,০০০ টাকা। এখন উনার দেখা যায় এখানে এই পার্টিকুলার অফ অ্যাসেট এইসব অ্যাসেটে কোনো ইনভেস্টমেন্ট নাই, তাই এগুলো কোনোটাই আসে নাই। শুধু আছে অর্নামেন্টে আছে, ফার্নিচারে আছে। যেগুলো আমরা বসাইছি এগুলোই আসছে। ক্যাশ ইন হ্যান্ডে আছে ২,৮৩,০০০ যেটা দেখাইছি। এখানে দেখানো যাচ্ছে যে ৭,৮৩,০০০ টাকা যেটা আসছে টোটাল অ্যাসেট ইন বাংলাদেশ এন্ড আউটসাইড বাংলাদেশ। এইটা আর হচ্ছে এখানের যে গ্রস ওয়েলথ এই ২ টা জিনিস একদম মিলতে হবে। তাহলে বোঝা যাবে যে অ্যাসেট এবং লায়াবিলিটিস এর পোরশনটা ঠিকভাবে করা হয়েছে। যদি না মিলে তাহলে অবশ্যই কোথাও সমস্যা হইছে। আবার চেক করে নিতে হবে। এটা ১০ নাম্বার পেজ, এখানে জাস্ট কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তেমন কিছু না। যখন রিটার্নটা এখানে সাবমিট বাটনে ক্লিক করলে সেটা হচ্ছে সাবমিট হয়ে যাবে। আপনাকে ভালোভাবে চেক করে সাবমিট করতে হবে। কারণ একবার সাবমিট করতে পারলে এটা কিন্তু আবার এডিট করার সুযোগ নাই। তাই প্রতিটা জিনিস দেখে শুনে সাবমিট করতে হবে। যদি সাবমিটে ভুল হয় সেক্ষেত্রে আপনাকে আবার ম্যানুয়ালি রিটার্ন সাবমিট করতে হবে। তাছাড়া কোনো অপশন নাই, এখনো এডিটে কোনো অপশন নাই। যখন আমরা রিটার্নটা সাবমিট করে ফেলবো তখন দেখা যায় ট্যাক্স রেকর্ডের মধ্যে এখানে সবগুলো জিনিস চলে আসবে। সার্টিফিকেট, অ্যাকনলেজমেন্ট, রিটার্নের কপি সবগুলো জিনিস এখানে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন ম্যানুয়ালি রিটার্ন ক্যালকুলেশনের ৪ টা গুরুত্বপূর্ণ জিনিস। একটা স্যালারি থেকে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় সেটার ৩ টা ক্যাটাগরিতে আমি ভাগ করে ভিডিও বানাইছি। এক হচ্ছে বেসরকারি চাকরিজীবী, আরেক সরকারি চাকরিজীবী, বিদেশি যারা বাংলাদেশে চাকরি করে ওনাদের, সেই সাথে হচ্ছে টিডিএস কিভাবে স্যালারি থেকে ক্যালকুলেশন করতে হয়। এই ৪ টা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলে দেওয়া আছে। আপনারা একটু বাংলাদেশ ট্যাক্স যে ক্যাটাগরিটা আছে ওখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নিবেন। ও ভিডিওটা দেখে ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই সেটা অটোমেটেড এক্সেল শিট যেটা আছে সেটা দেওয়া আছে। এর থেকে ভালো করে শিট দেওয়া আছে। এই শিটগুলো আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই সেটা আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে বোঝাতে। সেটা হচ্ছে আপনারা যে জিনিসগুলো বুঝেন সেটার জন্য অবশ্যই